বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় বিনিয়োগকারী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আজকে 1 ফেব্রুয়ারি 2026। আজকে সপ্তাহের শেষ কার্য দিবস। আপনারা মার্কেট অবজারভেশন করেছেন, দেখেছেন মার্কেট বড় ধরনের দরপতনের মাধ্যমে 222টা শেয়ার লুজার, 32 পয়েন্ট সূচকের পতন, সাথে লেনদেন কমে 587 কোটি টাকা। আজকে আপনারা লক্ষ্য করবেন, আজকে লো পেড আপ বহুজাতিক কোম্পানি এবং অন্যান্য সাধারণ কোম্পানিগুলোর মধ্যে, বিশেষ করে লো পেড আপ বহুজাতিক কোম্পানি, এই সমস্ত কোম্পানিগুলো আজকে কিছুটা বেড়েছে। না হলে সূচকের পতন মিনিমাম 60 থেকে 70 পয়েন্ট পতন লক্ষ্য করা যেত, যদি বহুজাতিক লো পেড আপ ফান্ডামেন্টাল এই কোম্পানিগুলো আজকে কিছুটা ঘুরে না দাঁড়াতো। যেমন উল্লেখযোগ্য রেকিট অ্যান্ড বেঙ্কিজার আজকে 24 টাকা 70 পয়সা বৃদ্ধি পেয়েছে। মারিকো মাত্র 3 টাকা 90 পয়সা পড়েছে। ইউনিলিভার আজকে 19 টাকা, ইউনিলিভার 18 টাকা 90 পয়সা আজকে বৃদ্ধি পেয়েছে। তারপরে আপনি খেয়াল করবেন, ইস্টার্ন লুব্রিক্যান্ট 1 টাকা 60 পয়সা আজকে বৃদ্ধি পেয়েছে। বাজার পেইন্ট আজকে 13 টাকা 90 পয়সা আজকে বৃদ্ধি পেয়েছে। বাটা শু আজকে 10 টাকা 30 পয়সা বৃদ্ধি পেয়েছে। লিন্ডে বিডি আজকে 3 টাকা 20 পয়সা দর হারিয়েছে। এছাড়াও আজকে ব্যাটবিসি পড়েছে। সাধারণ শেয়ারগুলোর মধ্যে আপনি একটু খেয়াল করবেন, কয়েকটা শেয়ারের কথা আপনাকে বলি। সাধারণ শেয়ারগুলোর মধ্যে যেমন এশিয়াটিক ল্যাব আজকে প্রায় 2 টাকার মতো বৃদ্ধি পেয়েছে। তারপরে ইসলামী ব্যাংক গতকাল থেকে আজকে 2 টাকার মতো আজকে পড়েছে। আজকে ব্যাংক সেক্টর কিন্তু কিছুটা মাইনাসের দ্বারাই গেছে, যার কারণে আজকে সূচকের পতন ঘটেছে। তারপরে আজকে ব্র্যাক ব্যাংক গতকাল থেকে আজকে 3 টাকার মতো পড়েছে। তারপর সিটি ব্যাংক আজকে 25 টাকা 70 পয়সা গতকালকে ক্লোজ হয়েছিল, আজকে 26 টাকা 20 পয়সা, প্রায় 40 পয়সার মতো বৃদ্ধি পেয়েছে। স্কয়ার ফার্মা আজকে দর হারিয়েছে প্রায় 20 পয়সা মাত্র। তারপরে সিমটেক্স আজকে গতকাল থেকে 30 পয়সার মতো বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আপনারা খেয়াল করবেন, লেনদেন গতকালকে থেকে ধারাবাহিকভাবে 746 কোটি টাকা থেকে আস্তে আস্তে 712 কোটি টাকা, আজকে একেবারে 712 কোটি টাকা থেকে নেমে প্রায় 130 কোটি টাকা কম লেনদেন হয়ে আজকে লেনদেন শেষ করেছে 587 কোটি টাকায়। ধারাবাহিকভাবে লেনদেন এবং সূচকের পতনের সাথে সাথে শেয়ার লুজারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 222টা শেয়ার আজকে লুজার ছিল, মাত্র 103টা শেয়ার গেইন, আজকে 47টা শেয়ার আনচেঞ্জ। আরও লক্ষ্য করবেন, আমি আপনাদেরকে বলতে পারি আজকে টপ 20-তে আপনারা দেখবেন, এই টপ 20-র শেয়ারগুলো একটু আলোচনা করি। টপ 20-তে আজকে যে মনে করেন বিএসসি গতকাল থেকে প্রায় ধরেন গতকালকে থেকে আজকে প্রায় 1 টাকার মতো আজকে কমেছে, দর হারিয়েছে। ওয়ালটন গতকাল থেকে আজকে প্রায় 20-22 টাকার মতো বৃদ্ধি পেয়েছে আজকে ওয়ালটন। এভাবে প্রত্যেকটা শেয়ারকে ইন্ডিভিজুয়ালি যদি আমরা বলতে যাই, এভাবেই কিছুটা গতকালকে যেগুলো বেড়েছিল সেখান থেকে পড়েছে, আবার আজকে যেগুলো বেড়েছে, গতকালকে যেগুলো পড়েছে সেখান থেকে বেড়েছে, আবার গতকালকে যেগুলো পড়েছে এখান থেকে আজকে কিছু বেড়েছে। এই হচ্ছে পরিস্থিতি। আমরা যারা সাধারণ বিনিয়োগকারী, আমি একটা কথা বলতে চাই,
বর্তমান সময়টা এমন একটা জায়গায় অবস্থান করতেছে, এই 24-এর গণ অভ্যুত্থানের পরে দেশের বিনিয়োগ, প্রথম আলোর রিপোর্টগুলো আপনারা দেখবেন কি হারে কমেছে। তার উপর দেখেন অযাচিত হস্তক্ষেপ, 5টা ব্যাংক একীভূত করতে যায়, বিনিয়োগকারীদেরকে শেয়ার শূন্য। তারপর আরো কি করেছে দেখেন, 6টা লিজিং কোম্পানিকে অবসায়ন বন্ধ করে দেওয়ার পরিকল্পনা। এই যে অতর্কিত সিদ্ধান্তগুলো, যেগুলো সম্পূর্ণ বিনিয়োগকারীরা বলির পাঠা হচ্ছে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কারের নামে যে সিদ্ধান্তগুলো এসেছে, প্রত্যেকটা সিদ্ধান্তের বলি হয়েছে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা। 90% পুঁজি তাদের ন্যায় হয়ে গিয়েছে। কাউকে বর্তমান সময়ে শেয়ার ব্যবসার সাথে জড়িত কথা বলতেও এই দেশের মধ্যে এখন মানুষের লজ্জা হচ্ছে। কি বাজে পরিস্থিতি তৈরি করে ফেলেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বরতরা, বিশেষ করে সালাউদ্দিন আহমেদ, এস মনসুর, আবু আহমেদ, সর্বশেষ বিএসসিসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ, এরা এই পরিস্থিতিতে নিয়ে গিয়েছে। এখন শোনা যাচ্ছে বিভিন্ন উপদেষ্টারা সহ অনেকেই পালানোর জন্য সেফ এক্সিট খুঁজতেছে দেশের অর্থনীতিটাকে ডুবিয়ে দিয়ে। গতকালকে একটা রিপোর্ট দেখলাম, রিজার্ভ বাড়তেছে $33 বিলিয়ন। রিজার্ভ বাড়তেছে কোনো এক্সপোর্টের কারণে নয়, রপ্তানিও কমেছে, শুধুমাত্র রেভিডেন্সের কারণে রিজার্ভ বাড়তেছে। বড় কোনো প্রকল্প নেই বাংলাদেশে, ওনারা আসার পর কোনো বড় প্রকল্প নেওয়া হয়নি, হাতে নেওয়া হয়নি, যার কারণে রিজার্ভের মধ্যে টাকা বাড়তেছে। যদি দেশ স্থিতিশীল অর্থনীতিভাবে এগিয়ে যেত, তাহলে প্রত্যেকটা সূচকের দেশ কিন্তু এগিয়ে যেত এবং অর্থনীতির টেকসই হইত। এখন এরা তো পুরোটা ডুবিয়ে দিয়েছে, সংকটে ফেলে দিয়েছে সবকিছুতে। তার মধ্যে দেখেন আমাদের দেশের অর্থনীতিবিদ যিনি প্রধান উপদেষ্টা, তিনি একজন দেশসেরা অর্থনীতিবিদ, নোবেল বিজয়ী। আর ওনার আমলে পুঁজির বাজারে 90% পুঁজি হারিয়ে বিনিয়োগকারীরা নিঃস্ব, অত্যন্ত খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আর আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে আরো অনেকগুলো শেয়ার বাজার আছে না? ওই দেশের যারা সরকার পরিচালনায় আছে তারা কেউ অর্থনীতিবিদ না, কিন্তু তাদের দেশের শেয়ার বাজার হু হু করে বাড়তেছে, টেকসই অর্থনৈতিক উন্নয়ন করতেছে। তাহলে আমাদের অর্থনীতিবিদ হয়েও লাভ কি হলো? নোবেল বিজয়ী হয়ে আমাদের কি লাভ হলো? বিনিয়োগকারীরা তো পথের ফকির। কি ব্যাংক সেক্টর, কি লিজিং সেক্টর, কি ব্যাংক, কি বলে যে শেয়ার বাজার, কোন সেক্টরটা দিয়ে এগিয়ে গিয়েছে দেশ আমাকে বলেন? ফ্যাক্টরি বন্ধ হয়েছে, ফ্যাক্টরি নতুন করে কোনো কিছু চালু হয়নি। মানুষ চাকরি হারিয়েছে, চাকরি পায়নি। ব্যবসা বাণিজ্য মানুষের ধ্বংস হয়েছে, নতুন ব্যবসা উদ্ভব হয়নি। এইটাই বর্তমান সরকারের সাফল্য। ওনারা এটাই, এই যে এই পরিস্থিতিতে নিয়ে গেল, এই দায় ওনাদেরকে কাবলিওয়ালার মতো পেছনে দৌড়াবে, এই দায় ওনাদেরকে নিতেই হবে। কোনো সুযোগ নেই এগুলো এড়ানোর। কারণ আপনারা যদি দেশটাকে সংস্কার করে দেশকে এগিয়ে নিয়ে যেতে না পারেন, আপনার 1.5 বছর থাকার কোনো মানই ছিল না। 1.5 বছর থেকে দেশটাকে তো সামনের দিকে নিতেই পারেননি, পেছনে ফেলে দিয়েছেন। তার অন্যতম দৃষ্টান্ত হচ্ছে ব্যাংকের প্রতি মানুষের বিশ্বাস আপনারা তুলে দিয়েছেন, শেয়ার বাজারের প্রতি মানুষের বিশ্বাস আস্থা তুলে দিয়েছেন। মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে চাকরি হারিয়ে অত্যন্ত খারাপ একটা পরিস্থিতি, শেয়ার বাজারে পুঁজি হারিয়ে অত্যন্ত একটা খারাপ পরিস্থিতি, ব্যাংকে টাকা জমা দিয়ে জমানো টাকা তারা তুলতে পারছে না। প্রত্যেকটা ক্ষেত্রে কি করে দিয়েছেন আপনারা? নিজেদের সমালোচনা নিজেরা করেন, উত্তর পেয়ে যাবেন। আজকে লক্ষ্য করছি
যে সূচকের যে পতনটা, যদি এই কিছু লো পেড আপ এবং ফান্ডামেন্টাল কোম্পানি যদি আজকে তাদের মূল্য পড়াটা ধরে না রাখতো এবং কিছু যদি ভালো না বাড়তো, যেতটুকু বাড়ছে, তাহলে কিন্তু বাজার আজকে 70-80-90 পয়েন্ট মাইনাসে চলে যেত। এরকম একটা বাজে অবস্থান তৈরি করে ফেলেছে এই আগামী সরকার। তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে কোনোভাবে এরা যেন কেউ পালাতে না পারে, এদেরকে বিচারের আওতায় আনতেই হবে। কারণ এরা এই দেশের অর্থনীতির এই সমস্ত সেক্টরগুলোকে পুরো তছনছ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এরা যদি বিনিয়োগকারীদের পরামর্শগুলো শুনতো, চ্যাট ক্যাটাগরিতে হুটহাট পাঠিয়ে দেওয়া, তারপরে কোম্পানিগুলো কি জন্য খারাপ করতেছে এগুলো কোনো বিবেচনায় না নেওয়া, ব্যাংকগুলো যারা মালিক, যারা বড় বড় লোন নিয়ে গেছে তারা সবাই পালিয়ে গেছে, এখন ওই এরা কিস্তি আদায় করতে না পারে এগুলো লোকসানে পড়ে যাচ্ছে, ডিভিডেন্ড দিতে দেয় না, লোন প্রভিশন ঘাটতি বলে, এ সমস্ত এগুলো করে 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 এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে সংস্কারের কথা বলে। আজকে বিনিয়োগকারীরা কিন্তু প্রতিনিয়ত এটার বলি হচ্ছে। এই দায় কোনোভাবেই এড়ানো সম্ভব না। কারণ প্রত্যেকটা বিনিয়োগকারী কিন্তু এদেরকে বলেছে যে এইভাবে এইভাবে করেন, এভাবে এভাবে করেন, এভাবে করতেছেন, এটা নেগেটিভ মেসেজ ছড়াচ্ছে বাজারে। একটা আইপিও আনতে পারেন না এই পর্যন্ত। কোন ধরনের বিনিয়োগকারীদের সহযোগিতা করবেন, উৎসাহমূলক কথা বলবেন, এরকম কোনো সুযোগ আপনারা তৈরি করেননি। প্রতিনিয়ত রাশেদ মাকসুদ, আবু আহমেদের পদ্ধতি এক দাবি করে গিয়েছে, এস মনসুদের পদ্ধতি এক দাবি করে গিয়েছে সাধারণ বিনিয়োগকারীরা। কোনো কর্ণপাত প্রধান উপদেষ্টাও করেননি। স্বৈরাচারের মতো করে জোরপূর্বক ওই চেয়ারে বসে থেকে আজকে বিনিয়োগকারীদেরকে শেষ করেছেন এরা। আমরা আগামী সরকারের কাছে সেটাই প্রত্যাশা থাকবে, এদের বিচার তো হতে হবে। এবং শেয়ার বাজার, ব্যাংক, প্রত্যেকটা যে বিশ্বাসগুলো অন্তর্বর্তীকালীন সরকার হার তুলে দিয়েছে সাধারণ মানুষ বিনিয়োগকারীদের থেকে, সেই বিশ্বাসটা আবারও পুনঃস্থাপন করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সেই দেবপ্রিয় ভট্টাচার্যের কথাটা স্মরণ করছি। দেশের শেয়ার বাজার আর্থিক কাজ যদি এগিয়ে যায়, দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। সেই থিওরিটা মাথায় রেখে শেয়ার বাজারটাকে উন্নয়ন ঘটানোর জন্য এবং হারিয়ে যাওয়া আস্থা আবার ফেরত আনার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই যে এই সরকারেই আসুক, তারা যেন এই পুঁজির বাজারটাকে তুলে ধরে এবং কোনোভাবে যেন এই পুঁজির বাজার ক্ষতিকারক, যারা ক্ষতির সম্মুখীন করেছে, এত বড় লোকসানেতে ফেলে দিয়েছে, এরা যেন কোনোভাবে পার না পায়, সেটা আমাদের দাবি থাকবে। এই প্রত্যাশায় আগামী নির্বাচন সুস্থ, অবাধ, নিরপেক্ষভাবে হয়ে যারাই ক্ষমতায় আসে তারা যেন একটা স্থিতির সরকার গঠন করতে পারে, সেটা প্রত্যাশা রেখে